नमस्कार बंधुरा अजानार सन्धाने यूट्यूब चैनेले आपनादेर सबाइके स्वागतम। बंधुरा जतई आपन होक ना केन जतई काछेर मानुष होक ना केन এই তিনজনের উপর কখনোই বিশ্বাস করা উচিত নয়। আজকের ভিডিওতে আমি আপনাদের একটি খুবই শিক্ষণীয় গল্প শোনাতে চলেছি। এই গল্পটি শোনার পর আপনি একটি খুবই সুন্দর শিক্ষা গ্রহণ করবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। এক সময়ের কথা। এক নগর ছিল। সেই নগরে একটি চোর বাস করত। সে ছোটোখাটো চুরি করে নিজের জীবিকা নির্বাহ করত, কিন্তু তার চুরির টাকা দিয়ে পরিবারের পুরো খরচ চলতো না। একদিন সে ভাবল, পাপ তো পাপই হয়, তা সে যত ছোটই হোক বা বড়। আমি যদি ছোট চুরি করি আর ধরা পড়ি তাহলে শাস্তি তো যা হবে, আর বড় চুরি করলেও তো একই শাস্তি হবে। তাহলে কেন আমি বড় কিছু চুরি করছি না? এই সিদ্ধান্ত নিয়ে সে নগরের রাজা তথা রাজপরিবারের খাজনা লুট করার পরিকল্পনা করল। আর সেই উদ্দেশ্য নিয়ে রাত হলে সে রাজপ্রাসাদে প্রবেশ করল এবং কোনো রকমে রাজা যেখানে খাজনা রেখেছিল সেখানে পৌঁছালো। সেখানে গিয়ে সে দেখল খাজনার উপর অনেক সৈন্য পাহারা দিচ্ছে। কঠোর পাহারা দেখে চোর বুঝল তাদের চোখে ধুলো দিয়ে কাজটি করা খুবই কঠিন। আর ভাবতে লাগলো, এখানে তো সরাসরি মৃত্যুর পাহারা দেওয়া হচ্ছে, আমি যদি চুরি করতে যাই তাহলে আর জীবিত ফিরব না। এই ভাবনা নিয়ে চোর ফিরতে শুরু করলো। আর ফেরার সময় ভাবলো, খালি হাতে ফিরে যাওয়ার চেয়ে কিছু একটা নিয়ে যাওয়াই ভালো, তাহলে এখানে আসা আমার সার্থক হবে, বৃথা হবে না। চোরের মনে হতে লাগলো, রাজার শয়নকক্ষে ঢুকে পড়া উচিত আমার। রাজা যেখানে ঘুমায়, হয়তো ওই সময়ে রাজা তার পোশাক খুলে শুয়ে রয়েছে। আমি রাজার রাজবস্ত্র চুরি করে আনব এবং পরে সেগুলো পরিধান করে সহজেই খাজনা লুট করে সেখান থেকে পালিয়ে যেতে পারবো। পাহারাদাররা ভাববে যে আমিই রাজা, তাই তারা আমাকে বাধা দেবে না, আমার কাজ খুবই সহজ হয়ে যাবে। এই সিদ্ধান্ত নিয়ে চোর রাজার শয়নকক্ষে পৌঁছায় এবং ধীরে ধীরে পর্দা সরিয়ে যা দেখল, ভেতরের দৃশ্য দেখে সে অবাক হয়ে গেল। রাজা গভীর ঘুমে ঘুমিয়ে আছেন আর রানী অর্ধনগ্ন অবস্থায় পালঙ্কে বসে আছেন। রানীকে জেগে থাকতে দেখে আর রানী জেগে থাকার কারণে চোরের হাত পা শিথিল হয়ে পড়ে। সে দেওয়ালের একপাশে দাঁড়িয়ে থেকে রানীর ঘুমানো পর্যন্ত অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর সে পর্দা সরিয়ে দেখল রানী ঘুমিয়েছে কিনা, কারণ রানীর ঘুমানোর পর রাজার রাজপোশাক সে চুরি করবে। চোর দেখল রানী এখনও আগের মতোই অর্ধনগ্ন অবস্থায় বসে আছে। এই দেখে সে সেখানে থাকা একটি টেবিলের নিচে বসে পড়ল। আর ঠিক তখনই টেবিলের উপরে রাখা জল ভর্তি গ্লাসটি নিচে পড়ে গেল। সেই শব্দ শুনে রাজার ঘুম তো ভাঙল না। রানী একটি তলোয়ার নিয়ে চোরের গলায় রেখে বলল, তুই কে? এখানে কেন এসেছিস? সত্যি করে বল, নইলে আমি তোর মাথা কেটে ফেলব। চোর ভয় পেয়ে ঘামতে শুরু করলো এবং হাত জোড়ো করে মিনতি করতে লাগলো। বলল, রানী সাহেবা, আপনি আমার জীবন বাঁচিয়ে দিন। আমি একজন খুবই গরিব চোর। চুরি করার উদ্দেশ্যে আমি এখানে এসেছি। ছোটোখাটো চুরি করে আমার পরিবার বাঁচাই। যদি আপনি আমাকে মেরে ফেলেন তাহলে আমার ছোট ছোট বাচ্চারা অনাথ হয়ে যাবে। আমি প্রতিজ্ঞা করছি, আমাকে একবার ছেড়ে দিন, আমি আর কখনো রাজপ্রাসাদের দিকে ফিরেও তাকাবো না। আমার ছোট ছোট বাচ্চাদের উপর আপনি করুণা করুন। রানী তার উপর করুণা করলেন আর বললেন, শোনো, আমি তোমাকে একটি শর্তে ছেড়ে দিতে পারি। আমি এখন কামবাসনায় উত্তেজিত। তুমি যদি আমার সঙ্গে সঙ্গম করো তবে আমি তোমাকে এখান থেকে যেতে দেব, নইলে আমি তোমার এই তলোয়ার দিয়ে মাথা কেটে ফেলবো এক্ষুনি। রানীর এমন অদ্ভুত শর্ত শুনে চোর আরও ভয়ভীত হয়ে পড়ল এবং সে বলল, রানী সাহেবা, আপনি এই রাজ্যের মহারানী আর আমি একজন চোর। আমার কি যোগ্যতা আছে আপনার সাথে এমন কিছু করার? এটা আমার জন্য ভাবাও অনেক বড় পাপ। রানী বলল, আমি কিচ্ছু শুনতে চাই না। যদি তোমার জীবন প্রিয় হয় তোমার কাছে, তবে আমি যা বলছি তাই করো, নইলে মৃত্যুর জন্য প্রস্তুত হও। রানীর এমন প্রস্তাব শুনে চোরের প্রাণ হাঁটুর কাছে চলে এলো
এবং ভাবতে শুরু করলো, আজ আমি বড় বিপদে পড়েছি। যদি আমি রানীর কথা না শুনি তবুও মারা যাব, আর যদি শুনি তাহলে তো মারা যাবই। চোর খুবই দ্বিধায় পড়ল এখন তার কি করা উচিত এটা ভেবে। অবশেষে সে রানীর সঙ্গে শয্যাসঙ্গী হওয়ার প্রস্তাব মেনে নিয়ে বলল, রানী সাহেবা, আমাকে 5 মিনিট সময় দিন, আমার খুব জোরে লঘু সংখ্যা পেয়েছে। আগে আপনি আমাকে শৌচ করতে দিন, তারপর আপনি আমাকে যা বলবেন আমি তাই করব। রানী তৎক্ষণাৎ তলোয়ার দিয়ে শৌচাগারের দিকে ইশারা করল এবং চোর শৌচাগারের দিকে এগিয়ে গেল। রানী সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। এদিকে চোর রানীর চোখে ফাঁকি দিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করল। পালাতে পালাতে যখন সে দরজার কাছে এসে পৌঁছালো, তখন রাজার কাছে থাকা সৈন্য তাকে আটকিয়ে জিজ্ঞাসা করল। আর তখন চোর সৎভাবে বলল, আমি একজন চোর, রাজপ্রাসাদে চুরি করতে এসেছিলাম, কিন্তু রানী আমাকে ছেড়ে দেওয়ার বদলে শর্ত রাখলেন, আমাকে তার সঙ্গে সঙ্গম করতে হবে। তাই আমি লঘু সংখ্যার অজুহাত দেখিয়ে এখানে পালিয়ে এলাম। এইভাবে চোর সৈনিকের কাছে মিনতি করতে লাগলো। অনুনয় বিনয় করে সৈনিককে তাকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করতে লাগলো। তখন সৈনিক বলল, আমি তোমাকে এক শর্তে ছেড়ে দিতে পারি। আমার শর্ত হলো, তোমাকে আবার রানীর কাছে ফিরে যেতে হবে এবং রানীকে বলতে হবে, আমি আপনার সাথে সঙ্গম করতে প্রস্তুত, কিন্তু তার আগে আপনাকে নিজের হাতে রাজাকে মারতে হবে। সৈনিকের এই শর্ত আরও কঠিন ছিল। সে ভাবল, আমি যদি রানীকে এ কথা বলি তাহলে সে আমার মাথা কেটে ফেলবে, আর রানীর কাছে না গেলে সৈনিক আমাকেও মেরে ফেলবে। অর্থাৎ চোর এখন চারিদিকে মৃত্যু দেখছিল। চোর বাধ্য হয়ে রানীর কাছে ফিরে গিয়ে বলল, রানী সাহেবা, আমি আপনার সাথে সম্পর্ক করব, কিন্তু আমি একটা বিষয়ে ভয় পাচ্ছি যে রাজা যদি সেই সময় ঘুম থেকে ওঠেন তাহলে আপনিও বাঁচবেন না আর আমিও বাঁচব না। রাজা সাহেব আমাদের দুজনকেই মেরে ফেলবেন। অতএব আপনাকে একটা কাজ করতে হবে, আপনি নিজের হাতে রাজার মস্তক কেটে ফেলুন, তাহলে আমি নির্ভীক হয়ে আপনার সাথে সঙ্গম করতে পারি। আর যদি আপনি এটা করতে না পারেন তাহলে আপনি আমাকে মেরে ফেলুন, আমি আপনার হাতে মৃত্যুবরণ করাই সঙ্গত মনে করব। তখন রানী লালসার প্রভাবে চোরকে বলতে লাগলেন, এটা কি এমন বড় কথা, আমি এক্ষুনি রাজাকে মেরে ফেলছি। এই বলে রানী হাতে তলোয়ার ধরে ঘুমন্ত রাজার মাথা কেটে ফেললেন। রানী যখন রাজার শিরচ্ছেদ করলেন তখন পুরো ঘর রক্তে ভেসে গেল এবং রাজার রক্তে রানীও ভিজে গেল। সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে রানী অজ্ঞান হয়ে পড়েন, আর ঠিক সেই মুহূর্তে সেখান থেকে চোর পালিয়ে যায়। সকালে রাজপ্রাসাদে খবর হলো, কাল রাতে কেউ রাজাকে মেরে দিয়েছে, কিন্তু রাজাকে যে হত্যা করেছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রাজাকে ঘুমন্ত অবস্থায় কেউ মেরে ফেলেছে শুনে সবাই অবাক এবং রানীও উচ্চস্বরে কাঁদছিলেন। এদিকে পুরো প্রাসাদে শুধুমাত্র সেই সৈন্যই জানত যে রানী এবং একজন চোর রাজাকে হত্যা করেছে, কিন্তু সে এ বিষয়ে কারোর সাথে আলোচনা করেনি। এরপর রাজার শেষকৃত্যের জন্য সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া হলো। রানী ঘোষণা করলেন তিনি রাজার সাথে সতীদাহ করতে চান। এ কথা জেনে রানীকে কেউ সন্দেহ করেনি, কারণ রানী যদি রাজাকে হত্যা করতেন তাহলে তিনি রাজার সাথে সতীদাহ করতেন কেন? এরপর রানী সমস্ত সাজসজ্জা সেরে রাজার অন্ত্যেষ্টিক্রিয়ার চিতায় বসলেন। রাজ্যের সমস্ত মানুষ অন্ত্যেষ্টিক্রিয়ার চিতায় একে একে কাঠ রাখছিল এবং তাদের প্রণাম করে ফিরে আসছিল। অবশেষে যে সৈনিক ওই রহস্য জানত সেও রাজার অন্ত্যেষ্টিক্রিয়ায় কাঠ দিতে গেল। সে রানীর কানে মৃদুস্বরে বলল, রানীমা, আপনি সতী হবেন। আপনি রাজাকে হত্যা করেছেন কি না ওই চোর সেটা আমাকে বলে যান। এ কথা শুনে রানী হতভম্ব হয়ে গেলেন এবং তিনি বুঝতে পারলেন যে তাহলে এই সৈনিকও ওই গোপন কথা জানে। তখন রানী বললেন, আমি বা ওই চোর কেউই রাজাকে হত্যা করিনি। রাজাকে কে মেরেছে জানতে চাইলে তুমি এই নগরের উত্তর দিকে বনে যাও, যেখানে একটি কুঁড়ে ঘরে একজন বৃদ্ধা মহিলা থাকেন। তিনি অবশ্যই তোমাকে এই গোপন কথাটি বলবেন।
সৈনিক এই গোপন কথা জানতে পরের দিন রানীর নির্দেশ মতো বনে চলে গেলেন। বনে পৌঁছে তিনি দেখতে পেলেন যে একটি কুঁড়ে ঘরে এক বৃদ্ধা বসে আছেন। সৈনিক বৃদ্ধার পা ধরে বলল, মা, আমি তোমার কাছে একটা রহস্য জানতে এসেছি। তুমি আমাকে বলো, রাজা সাহেবকে কে মেরেছে? তখন বৃদ্ধা বললেন, এই গোপন কথা জানতে হলে এক কাজ করতে হবে। আমার কুঁড়ে ঘরের বাইরে একটা ছাগল বাঁধা আছে। তুমি তরবারি দিয়ে তার মাথা কেটে ফেলো, আর মাথা কাটার সাথে সাথে ছাগলের দেহ সেখানে পড়ে যাবে, কিন্তু তার মাথা বাতাসে উড়তে শুরু করবে। তারপর তুমি সেই ছাগলের মাথার কান ধরে ঝুলে গেলে সেই ছাগলের মাথা তোমাকে যেখানে নিয়ে যাবে সেখানে পৌঁছে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে, রাজাকে কে মেরেছে। তখন সৈনিকও তাই করল। যে ছাগলটি কুঁড়ে ঘরের বাইরে বাঁধা ছিল, সৈন্য সেই ছাগলটির মাথা কেটে ফেলল। মাথা কাটার সাথে সাথেই বাতাসে উঠতে শুরু করলো এবং সে দ্রুত কান দুটি ধরে ঝুড়ে পড়ল। ছাগলের মাথাটা উড়ে গিয়ে তাকে নিয়ে গেল ভয়ঙ্কর বনের মাঝখানে। সেই স্থানে একটি গুহা ছিল। গুহার প্রবেশদ্বারে গিয়ে সৈনিক ভাবতে লাগলো, এই বনে কোনো মানুষ দেখা যাচ্ছে না, কে আমাকে বলবে রাজার মৃত্যুর রহস্য? সেই গুহাটি একটি রাক্ষসের ছিল, যেখানে রাক্ষস এবং তার এক কন্যা বাস করত। এখন সন্ধ্যা হয়ে গেছে, তাই রাক্ষস খাবারের জন্য বেরিয়েছে, আর মেয়ে গুহার ভেতরে উপস্থিত ছিল। যখন রাক্ষস মেয়েটি মানুষের গন্ধ পেল, সে দরজার কাছে বেরিয়ে এসে দেখল গুহার প্রবেশপথে এক যুবক দাঁড়িয়ে আছে। রাক্ষস মেয়েটি ভাবল, আমি যদি তাকে খেয়ে ফেলি তবে আমার এক সময়ের ক্ষুধা মিটে যাবে, কিন্তু আমি যদি তাকে বাঁচিয়ে রাখি এই যুবকটি আমার খুব কাজে আসবে। তো রাক্ষস মেয়েটি তৎক্ষণাৎ সুন্দরী মেয়ের রূপ ধারণ করে এবং তার সামনে এসে হাজির হলো। এত সুন্দরী ওই সৈনিক কখনো দেখেনি আগে, তাই সৈনিক তাকে দেখেই মুগ্ধ হয়ে গেল। মেয়েটিও তার গুহায় তাকে ডেকে নিয়ে তার সাথে অনেক মজা করল। তারপর তার বাবা অর্থাৎ রাক্ষস আসার সময় হলে মেয়েটি সৈন্যকে মাছি বানিয়ে দেওয়ালে বসিয়ে দেয়। এরপর রাক্ষস এসে মেয়েকে জিজ্ঞেস করল, কন্যা, আমি মানুষের গন্ধ পাচ্ছি, আমার মনে হয় কেউ আমাদের গুহায় প্রবেশ করেছে। তখন মেয়েটি অজুহাত দেখিয়ে বলল, বাবা, আমার উপস্থিতিতে এখানে আসার সাহস কার আছে? আমি তো তাকে পেলে কাঁচা চিবিয়ে খাবো। তো বন্ধুরা, এরপর সেই রাক্ষস মেয়েটি প্রতিদিন রাতে সৈন্যকে পুরুষে পরিণত করে মজা করত এবং দিনের বেলা মাছিতে পরিণত করে তাকে দেওয়ালে বসিয়ে দিত। এইভাবে সৈনিকের রাক্ষসের গুহায় অনেক দিন কেটে গেল। এখন তার স্ত্রী সন্তানের কথা মনে পড়তে লাগলো, কিন্তু রাক্ষস মেয়ের কবল থেকে সে পালাতে পারল না। একদিন রাতে সুযোগ পেয়ে সে সেখান থেকে পালিয়ে যায়। বেশ কিছুদিন দৌড়ানোর পর সে তার বাড়িতে পৌঁছে গেল। নিজের বাড়িতে পৌঁছে সন্তানদের সাথে দেখা করে তিনি খুব খুশি হলেন এবং ভাবতে লাগলেন যে কে জানে কতদিন সে আমাকে মাছি বানিয়ে রাখত। এইভাবে অনেক দিন ওই সৈনিক নিজের বাড়িতেই কাটালেন, কিন্তু ধীরে ধীরে তার আবার সেই রাক্ষস মেয়েটির কথা মনে পড়ল। এখন সে দিন রাত তার ভাবনায় হারিয়ে গেল। তার সৌন্দর্যের কথা মনে করে সে খাওয়া দাওয়া ছেড়ে দিল এবং সব সময় ভাবত কিভাবে আমি তার সাথে দেখা করব। তারপর সৈনিক রাক্ষস মেয়েটির সাথে দেখা করতে আগ্রহী হয় এবং সে আবার রাক্ষস মেয়েটির কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে ভাবে, গতবার ওই বৃদ্ধা আমাকে সেখানে পাঠিয়েছিলেন, আমি আবার সেই বৃদ্ধার সাহায্য নেব সেখানে যাওয়ার জন্য। এই ভেবে সে আবার সেই বৃদ্ধার কুঁড়ে ঘরে পৌঁছায় এবং দুই হাত জোড়ো করে বললেন, হে মা, তুমি আমাকে পূর্বে যে স্থানে পাঠিয়েছিলে সেই স্থানে আমাকে আবার পাঠাও। এখন ওই সৈনিক রাজার হত্যার রহস্য ভুলে গেছে। সে এখন রাক্ষসরূপী ওই সুন্দরী মেয়ের লালসায় ডুবে আছে। তার ভিতরে রাক্ষস মেয়ের সাথে মজা করার অস্বস্তি বেড়েই চলছিল। বৃদ্ধা বুঝলেন লালসার কারণে সে আবার সেখানে যেতে চাইছে। তখন বৃদ্ধা তাকে বললেন, বাছা, আমার একটাই ছাগল ছিল
যার কান ধরে তুমি সেখানে গিয়েছিলে। এখন আমার কোনো ছাগল নেই, এখন আমি কিভাবে তোমাকে সেখানে পাঠাবো? তখন সৈনিক বলল, মা, আমি সারা জীবন তোমার গোলাম হয়ে থাকব, দয়া করে আমাকে একবার ওই মেয়ের সাথে দেখা করিয়ে দাও। তখন বৃদ্ধা বললেন, বাছা, সেখানে যাওয়ার একটাই উপায় আছে, কিন্তু এর জন্য তোমাকে তোমার ছেলেকে আমার কাছে আনতে হবে। সৈনিক বলল, এটা এমন কি বড় কথা? এই বলে তার ছেলেকে ডেকে নিয়ে এলো। তখন বৃদ্ধা বললেন, বাছা, তুমি যেভাবে ছাগলের মাথা কেটে দিয়েছিলে, তোমার ছেলের মাথাও সেইভাবে কেটে দাও, তাহলে তার মাথাও একইভাবে বাতাসে উড়তে শুরু করবে এবং তুমি তার কান ধরলে একই জায়গায় তুমি চলে যাবে। বন্ধুরা, লালসার প্রভাবে ছেলের মাথা কেটে ফেলতে প্রস্তুত হলেন সৈনিক। তলোয়ার হাতে নিয়ে ছেলের মাথা কেটে ফেলার চেষ্টা করতেই বৃদ্ধা তার হাত ধরে বলল, দাঁড়াও, এটাই ছিল তোমার প্রশ্নের উত্তর। যতই আপন হোক না কেন, তাদের কখনোই বিশ্বাস করা উচিত নয়। এরপর বৃদ্ধা বললেন, প্রথমত, চোর বা রানী কেউই রাজাকে হত্যা করেনি, রাজাকে লালসার কারণে হত্যা হতে হয়েছিল। তুমি যেমন লালসার দ্বারা অন্ধ হয়ে তোমার ছেলেকে হত্যা করার জন্য প্রস্তুত হয়েছ, তেমনি মানুষ ওই লালসার দ্বারা অন্ধ হয়ে সবচেয়ে খারাপ কাজ করে। এরপর বৃদ্ধা বললেন, দ্বিতীয়ত, অর্থের লোভেও কেউ কাউকে হত্যা করতে পারে। তৃতীয়ত, রাগে অন্ধ হয়ে রাগান্বিত ব্যক্তি সব কিছু ভুলে গিয়ে এমন কাজ করে যার জন্য তাকে সারা জীবন অনুতপ্ত হতে হয়। ক্রোধে তার বুদ্ধি বিবেকহীন হয়ে পড়ে এবং সে কোনটি ঠিক আর কোনটি ভুল সেটা দেখতে পায় না। বন্ধুরা, এই তিনজনকে অর্থাৎ এই তিনটি জিনিস থেকে সর্বদা আপনারা দূরে থাকুন: লালসা, অর্থ এবং ক্রোধ। যে কোনো মানুষ যদি এই তিনটি জিনিসকে নিজের নিয়ন্ত্রণে না রাখতে পারে, তাহলে তার কাছে সমূহ বিপদ, ভবিষ্যতে তার শুধু অন্ধকার জীবন। তাই বন্ধুরা, এই তিনটি জিনিস থেকে আপনারা অবশ্যই বিরত থাকুন। বন্ধুরা, আজকের ভিডিওটি আশা করি আপনাদের সমৃদ্ধ করেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, আর বন্ধু আত্মীয় স্বজনদের দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিন। সেই সঙ্গে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ধরনের শিক্ষামূলক কাহিনী শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আজ এই পর্যন্ত, আবারও আসবো পরের ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।